50 million people missing since 1947. Documented, is documented. Professor Abul Barakat, a teacher of Dhaka University, ওনার রিসার্চ ডকুমেন্ট বলে 1963 থেকে প্রত্যেক দিন 613 জন লোক দেশ ত্যাগ করে। এই বিভিন্ন ধরনের অ্যাট্রোসিটিস হয়, বিভিন্ন ধরনের, এক এক জায়গায় এক এক ধরনের অ্যাট্রোসিটিস হয়, এর জন্য মানুষ চলে যাচ্ছে। আমরা যে আসছি এইটাও একটা কারণ। আমি যে সরাসরি ভিকটিম হয়েছি তা না, আমরা ভিকটিম 71-এ আমাদের কিছুই ছিল না। আমরা যখন ফেরত আসছি, আই ওয়াজ ইন রিফিউজি ক্যাম্প ইন্ডিয়া, ইন্ডিয়ান রেড ক্রসে আমি ভলেন্টিয়ার করেছি 9 মাস। যেদিন স্বাধীন হয়েছে সেদিনই পরের দিন চলে আসছি, এসে দেখেছি বাড়িতে কিছুই নেই। এখানে যে বাড়ি ছিল এরকম কোনো চিহ্ন নাই। সেই স্ক্র্যাচ থেকে আমরা আবার শুরু করেছি। আমরা কিন্তু ইন্ডিয়াতে থাকি নাই, আমাদের দেশ, আমরা চলে আসছি। কিন্তু এরপরে দেখতে পেলাম যে আমরা এইভাবে স্বাধীন বাংলাদেশকে নিজের দেশ হিসেবে মেনে তো নিয়েছেন, মেনে নিয়েছি, মাতৃভূমি। ফেরত চলে আসলাম তো এই কারণেই। 9 মাস তো আমরা ছিলাম না, এসে কিছুই পাই নাই। তারপরে আমরা এসেছি, আবার জিরোর থেকে শুরু করেছি। তারপরে বাংলাদেশে পড়াশোনা করেছি, চাকরি করেছি। তারপর দেখলাম 73-তে আমি বুঝতে পেরেছি যে এটা আমাদের দেশ না। কেন, কি মনে হলো হঠাৎ? তাদের যে কথাবার্তা, মানে আপনি কোনো ভবিষ্যৎ দেখতে পেলেন না নিজের? 73-তে আমি বুঝেছি এটা আমার দেশ না, অনেস্টলি বলতেছি। কারণ তাদের যে কথাবার্তা, পলিটিক্যাল লিডারদের কথাবার্তা এরকমই ছিল। আমি নিজে ব্লাড দিয়েছি শহীদ মিনার তৈরি করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ মিনার তৈরির পয়সা ছিল না। 49 জন লোককে, টিচার এবং স্টাফ সহ, স্টুডেন্ট সহ 49 জনকে মেরেছে পাকিস্তান আর্মি 25শে মার্চের রাত্রে। একজন রিনাউন্ড প্রফেসর ডক্টর জিসি দেবকেও কিল করা হয়েছে ওখানে। সেই 49 জনের শহীদ মিনার হবে, পয়সা ছিল না ঢাকা ইউনিভার্সিটির ফান্ডে, জগন্নাথ হলের ফান্ডেও পয়সা ছিল না। প্রভুষ ডেকে বলল যে তোমরা ফাইন্যান্সের ব্যবস্থা, তোমরা ইয়ে করো, ভলেন্টিয়ার করো। একজন প্রপোজ করলো আমরা ব্লাড বিক্রি করি। আমরা হসপিটালে গিয়ে ব্লাড দিলাম, এক 450 সিসি করে ব্লাড, 50 টাকা করে কালেকশন হলো, মোটামুটি একটা ফান্ড হলো, আর বাকিটা হল থেকে দেওয়া হলো। আজকে যে শহীদ মিনারটা ওখানে আছে সেটাতে আমার রক্ত আছে। লিটারালি, মানে আপনি কোয়াইট লিটারালি নিজের রক্ত দিয়েছেন দেশের জন্য। দেশের জন্য। তো এই যে অবস্থা, আমি তো দেশকে অবশ্যই ভালোবাসি। এখনও যে বিদেশে থাকি, প্রত্যেক দিনই তো মনে হয়, ছোটোবেলা যে স্কুলে যেতাম, বন্ধু বান্ধব ছিল, অনেকের সাথে বিভিন্ন সময় ঝগড়া, তাদের সাথে আদান প্রদান হয়, তাদের সাথে কথাবার্তা হয়, অনেকের সাথে হয়, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো বন্ধু আছে যারা এখনো সেকুলারই আছে। এটা সত্য, এতে কোনো সন্দেহ। তারা মুখ খুলতে পারেন না, মুখ খুলতে পারে না, কেউ মুখ খুলে না। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে বাম রাজনীতি করতো, সেও মুখ খুলে না। কারণ একটা ভয়ের বাতাবরণ। কারণ সে যদি মুখ খুলে এরকমই হবে, আমার সাথে যেটা হবে তার সাথেও সেটা হবে। তো এটা পরিস্থিতি খুব খারাপ, মানে দিন দিন আরও খারাপ হচ্ছে। আর এই সরকার এসে আরও খারাপ করে দিয়েছে। সেই সরকারের সাথে যারা আছে তারা এক্সট্রিমিস্ট, ইসলামিস্ট। তারা বিগত সরকারের পলিটিক্যাল কর্মী, লিডার, এদের সাথে সম্পর্ক। আমি এটা জানতে চাই দুজনের কাছেই। মোহাম্মদ ইউনূস বলছেন যে আক্রমণ, তারা অস্বীকার করছেন না যে কিছু আক্রমণ হয়েছে হিন্দু সমাজের ওপর, হিন্দু নাগরিকদের ওপর, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে আক্রমণের ঘটনাগুলি ঘটেছে সেইগুলি রাজনৈতিক হিংসার কারণে হয়েছে। কারণ সেই সব পরিবার তারা আওয়ামী লীগপন্থী ছিল বা আওয়ামী লীগের সদস্য ছিল, সেই জন্যই তাদের উপর আক্রমণ হয়েছে। এই নয় যে তারা হিন্দু বলে তাদের উপর আক্রমণ হয়েছে। সেটা তাদের নেগেটিভ। কেউ যদি আওয়ামী লীগও করে, এটা কি তার দোষ? তার তো হিউম্যান রাইটস আছে, পলিটিক্যাল রাইটস আছে, যে কোনো পার্টি সাপোর্ট করতে পারে। সে যদি অন্যায় করে থাকে, স্পেসিফিক ইস্যুতে তার বিচার হতে পারে, কিন্তু তার বাড়ি জ্বালিয়ে দিবে কেন? তাকে টার্গেট করে বাড়ি জ্বালিয়ে দিবে কেন? আমি তাকে ডিফেন্স করছি না। সাধারণ মানুষও তো অত্যাচারিত হচ্ছে, যে কোনো মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, টার্গেটেড। 71-এ যখন পাকিস্তান আর্মি উইথ দ্য লোকাল রাজাকার্স, হিন্দু ওয়াজ দ্য মেইন টার্গেট, সেকেন্ড টার্গেট ওয়াজ আওয়ামী লীগার্স। এখনও সেম। এখন আওয়ামী লীগাররা ফার্স্ট টার্গেট, হিন্দু ইজ অলওয়েজ দ্য টার্গেট। বাংলাদেশের হিন্দু সমাজের কাছে আপনি যেমন বলছেন যে এটা একটা সিস্টেম্যাটিক জেনোসাইড, তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে বারবার আপনারা এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন এবং প্রশ্ন আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে আপনাদেরকে এটার ফলে ব্যাকল্যাশও ফেস করতে হতে পারে বাংলাদেশে, যেটা হয়ও, যে আপনারা ভারতে কেন এসেছেন। এখন একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের প্রবাহ দেখা যাচ্ছে। সেখানে আপনারা ভারতে এসেছেন এবং ভারতের কাছ থেকে আপনারা চাইছেন যে ভারতের ইন্টারভেনশন বাংলাদেশে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য।
সমস্যাটা ওই জায়গাতে তো অনেক সময় হয় যে তাহলে আপনাদের বাংলাদেশি হওয়া নিয়ে বা দেশভক্তিকে নিয়ে বারবার প্রশ্ন করা হবে যে আপনারা ইন্ডিয়ার মুখপাক্ষী কেন হচ্ছেন। কারণ আমরা দেশে বিচার পাচ্ছি না, এটা তো একদিনের ঘটনা না, কন্টিনিউয়াস। কোনো সরকারই আমাদের এই অত্যাচারকে প্রতিহত করা কোনো সরকার কোনোদিন কন্ডেমও করে নাই। বিচার তো দূরের কথা, বিগত সরকারের আমলে বড় বড় অত্যাচারের ঘটনা ঘটেছে, নাম দিয়ে বলতে পারবো। চট্টগ্রামের রামু, কুমিল্লার নাসিরনগর, সুনামগঞ্জের সাল্লা, যশোরের অভয়নগর, ঠাকুরগাঁয়ের সাঁওতালপল্লী, এরকম বিভিন্ন বড় বড় অত্যাচারের ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, কোনো বিচার হয়নি। যার ফলে এই সরকার আসার পরে হঠাৎ করে এভরিথিং চেঞ্জ হয়ে গেল। এখন তো মব জাস্টিস চলতেছে। তো দেশের মানুষের বক্তব্য এখন যে আমরা তো থাকতে পারতেছি না। কিন্তু একটা জিনিস আমাকে বলেন, চিত্রাদি আপনাকেও জিজ্ঞাসা করি, তাহলে বাংলাদেশের, আমি জানি না এখন সংখ্যাটা কি, 2 কোটি বলা হয়, 2 কোটি হিন্দু জনতা, তারা কোথায় আশ্রয় নেবেন? তারা যদি বাংলাদেশের যেভাবে যে ধরনের চিত্র আপনারা এখানে তুলে ধরছেন ভারতবর্ষের বুকে এসে, যে বাংলাদেশে হিন্দু নরসংহার হচ্ছে, আমরা যদি সেটা যুক্তির খাতিরে মেনেও নিই, তাহলে তাদেরকে বাঁচাতে হবে। তারা যাবেন কোথায়? সলিউশনটা কি? দেশের ভিতরেই থাকবে। বাংলাদেশের হিন্দুরা কেউ এখন আসতে চায় না, আমরা আগে দেশ ছাড়তে এসেছে। চাই না, ওটা আমার বাংলাদেশের দেশ। হিন্দুরা অ্যাটলিস্ট আমরা যে ছবি দেখতে পেয়েছি বিগত এক মাস ধরে, তারা তো সংঘবদ্ধ হয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলনরত হয়েছেন, এবং তারা তো বারবার বলেছেন এ দেশ এ মাটি কারোর বাপের নয়, Yes. আমরা বাংলাদেশ ছাড়বো। একদম একদম, এদেশ আমার, এদেশ ছাড়বো কেন? আমরা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসিনি, এটা আমার পিতৃভূমি, ওখানেই থাকবো, কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। না, কিন্তু রাজনৈতিকভাবে আপনারা কি মনে করেন যে এটা একটা, যদি বাংলাদেশের হিন্দু সমাজের রাজনৈতিক রেপ্রেজেন্টেশন না থাকে, তাহলে তারা কিভাবে উঠে দাঁড়াতে পারবে? এই রাজনৈতিক রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা আজ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টির করতে রেজিস্ট্রেশন তারা দেয়নি। অনেকগুলো অ্যাপ্লিকেশন করা আছে, অনেকবার ট্রাই করা হয়েছে, কোনো সরকারি দেয় এটা নাই। তো ইন্টারেস্টিং। এই যে আপনি সংসদে যাবেন, এই দেশ তো সেকুলার কান্ট্রি, তো মুসলিমরা কি সংসদে যাচ্ছে না? একদম যাচ্ছে। বিভিন্ন পার্টির নামে। আমাদেরও সেম কয়েকজন আছে এরকম। আমি একটা উদাহরণ দিতে পারি, আমাদের যারা বাংলাদেশ থেকে দর্শক বন্ধুরা রয়েছেন, অনেকেই বলছেন, অনেকে বিরোধাভাসও করছেন, কোনো অসুবিধা নেই, মানে আলোচনার জায়গায় একটা সিভিল ডিসকাশনে বিরোধিতা থাকতেই পারে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের বুকে, তো আমি যদি শুধু এপার বাংলায় বলি, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যে 2021 সালে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো, মানে রাজ্যের নির্বাচন হলো, সেখানে কিন্তু একটি নতুন দল আত্মপ্রকাশ করলো,